ইরান নিউক্লিয়ার হওয়ার কেউ বলছে 1 মাস, কেউ বলছে 6 মাস, এর ভেতরে ইরান ক্যান বিকাম এ নিউক্লিয়ার পাওয়ার। চায়না অনবরত ওয়েপন্স নিয়ে আসছে, ওর ইলেকট্রনিক ডিভাইস এবং সুপিরিয়র মিসাইলস দিয়ে ভরে দিচ্ছে ইরানকে। একটা মিসাইল ছড়বেন, ওটা 10টা-12টা ওয়ার হেড বিভিন্ন জায়গায় তারা হিট করতে চলে যাবে। এবং রাশিয়ানরা কিন্তু বসে নেই, যেটা ব্যারিস্টার সারোয়ার বলছেন রাশিয়ানরা যুদ্ধে জয়েন করবে। রাশিয়া তো অলরেডি ভেরি মাচ ইন ওয়ার। শেষ পর্যন্ত কি আসলে আপনার নিউক্লিয়ার শক্তি অর্জন করতে সক্ষম হবে বলে মনে করেন কিনা? এখন পর্যন্ত সেই ফ্যাসিলিটিস এর উপরে কোনো কিছু তো আঘাত করতে পারেনি, আনতে পারেনি। গতকালকে পর্যন্ত যতটুকু জানা যায় সেই জায়গাটা এখনো সুরক্ষিত রয়েছে। তো তাদের টার্গেট কি ওইটাই? যতটুকু শুনলো আপনাদের আলোচনাতে, তারা রেজিম চেঞ্জের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন না, আর ওই ফ্যাসিলিটিস এর উপরে কোনো ধরনের আক্রমণ করতে পারবে না, তাহলে এই এটার আউটকামটা কি পেলো? ইটস এ কোয়েশ্চেন অফ টাইম। ইরান নিউক্লিয়ার হওয়ার কেউ বলছে 1 মাস, কেউ বলছে 6 মাস, এর ভেতরে ইরান ক্যান বিকাম এ নিউক্লিয়ার পাওয়ার। এতে কেউ সন্দেহ করে না। এবং এই টেকনোলজি প্রায় 100 বছর পুরনো টেকনোলজি। ধরেন এটা অ্যাক্টিভলি নিউক্লিয়ার ওয়েপন ইউজ হচ্ছে 1945 থেকে, তার আগের থেকে ডেভেলপমেন্ট হয়েছে। শুধু এটা ইরান কেন? আপনি পাকিস্তান যদি বানাতে পারে, ইরান কেন পারবে না? তার এত বড় ইকোনমি এবং তাদের সায়েন্টিস্ট, তাদের এডুকেশন স্ট্যান্ডার্ড এত উঁচু। ইরান, টার্কি এবং আরো অনেক দেশ, ইটস এ কোয়েশ্চেন অফ টাইম, চেষ্টা করলেই নিউক্লিয়ার বোম বানাতে পারে। এমনকি সৌদি আরবও বানাতে পারে। এটা কোনো বড় ব্যাপার না। তো যেটা ঘুরে ফিরে কথাটা কিন্তু আমি একই জায়গায় যাচ্ছি। আমরা অনেক ডাইগ্রেশন হয়েছে, অ্যাজ ইফ ইরানের এই যুদ্ধটাই বিরাট একটা ব্যাপার। এটা একটা ডট, এটা একটা এন্ড নোট। ইউক্রেন একটা এন্ড নোট, আফগানিস্তান একটা এন্ড নোট, ভিয়েতনাম ছিল এন্ড নোট, বাংলাদেশের সৃষ্টি ছিল এরকম একটা ফুটনোট। আসল ব্যাপার হচ্ছে ওয়েস্ট ভার্সেস দ্য রেস্ট। এবং পশ্চিমা বিশ্বে আপনি দেখেন, যতই তারা ট্রাম্পকে গালাগালি করুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার থিওরি হচ্ছে সাদা চামড়ারা অসাদাদের উপরে কর্তৃত্ব রাখতে চায়। এবং এটা তাদের 1000 বছরের আগে, আরো বেশি আগের থেকেই। ওরা আসলেই নন হোয়াইট বা যাদের কালার্ড বলা হয়, তাদেরকে সাইকোলজিক্যালি ওদের একেবারে রক্তের বজ্জার ভিতরে ঢুকানো যে দে আর ইনফেরিয়ার। আমাদের কৃতদাস ছিল, আমাদের কলোনি ছিল, ওরা এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। চীনকে তারা মনে করেছিল কিছু না। ওদের নেপোলিয়ান আন্ডারস্টুড চায়না, বলেছিল স্লিপিং জায়ান্ট, এটা যখন উঠবে তখন পৃথিবীর খবর আছে। এটা অন্যরা বুঝতে পারেনি। সেই জন্য আমেরিকার এত স্টুপিডিটি, সবচেয়ে বড় স্টুপিডিটি করেছে এই ওদের যত সব কোম্পানিগুলোর যত ম্যানুফ্যাকচারার ছিল সবাই নিয়ে যাচ্ছে চায়নাতে টু প্রডিউস কনজিউমার গুডস। ফলে চায়না যে রাইজ হচ্ছে গত 40 বছরে, ইস এ জিওমেট্রিক্যাল প্রগ্রেশনে, মানে 2%, 5%, চায়না রাইজ করছে এবং রাইজ করবে। এর এর অন্ধ কোনো জায়গায় যাওয়ার উপায় নেই। চাইনিজ টেকনোলজি এখন, নেভি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নেভি এখন চায়নার। ওরা যে এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়াতে যেটা করলো, ওদের যে এয়ারক্রাফট গুলো অনেক সস্তায় তারা এখন F-35 এর চেয়ে সুপিরিয়র প্লেন বানিয়ে ফেলেছে। মিসাইল টেকনোলজি, ড্রোন টেকনোলজি। এখন ইরানও কিন্তু অনেক এগিয়ে এই ব্যাপার, ইরান এবং টার্কি। শুধু এই যুদ্ধটাকে যদি ফর দ্য টাইম বিং মনে করেন ইরান এবং আমেরিকার কোনো যুদ্ধ হচ্ছে না, আসল জায়গায় আমি আপনাদের নিয়ে যাই। আসল জায়গাটা হচ্ছে ওয়ার বিটুইন চায়না অ্যান্ড আমেরিকা। সেটা কি মানে মানে হট ওয়ার হবে না কোল্ড ওয়ার হবে? কোল্ড ওয়ারের দিকে যাচ্ছে, কিন্তু কোল্ড ওয়ার থেকে রাশিয়ার সঙ্গে কোল্ড ওয়ারটা ফর্চুনেটলি ফর আস ওটা শেষ হয়ে গেল, প্রশমিত হয়ে গেল। কিন্তু দিস কোল্ড ওয়ার উইল লিড টু সামথিং। লক্ষ্য করেন একটা ব্যাপার, আমেরিকার যে ডিওডি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স যেটা বলা হতো, যেখানে আমি 4 বছর চাকরি করেছি অ্যাজ এ প্রফেসর, ডিওডি কে এখন কি বলা হয়? মিনিস্ট্রি অফ ওয়ার, সেক্রেটারি অফ ওয়ার। তারা এখন ডিপার্টমেন্ট অফ ওয়ার, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে ইউরোপে ছিল, ওই ডিফেন্স মিনিস্ট্রিকে তারা বলতো মিনিস্ট্রি অফ ওয়ারফেয়ার। যুদ্ধ হচ্ছে আমেরিকা এখন একমাত্র খোল্লা তারা বলছে এটা যুদ্ধের ডিপার্টমেন্ট, আমরা যুদ্ধ করব। সুতরাং এই যুদ্ধ করব, যুদ্ধকে আমরা যতই ঘৃণা করি, যুদ্ধ ইজ ইনএভিটেবল। মানুষ সভ্যতার সঙ্গে যুদ্ধেও ওতপ্রোতভাবে জড়িত। একেবারে সে আদম থেকে শুরু করে, মানে যখন পৃথিবীতে মানুষ এসেছে তারপর থেকে সে যুদ্ধ করছে। এবং এখন ইসরায়েল, যেটাকে আমেরিকা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নার্চার করছে, এবং ইসরায়েলিরা
রথচাইল্ড ফ্যামিলি যে নার্চার করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে, মিউচুয়ালি তারা একে অপরকে তোষণ করছে। ইসরায়েলের দরকার আমেরিকাকে, আমেরিকার দরকার ইসরায়েলকে। সুতরাং এই জায়নিজম মিথ একটা হিস্ট্রি বানিয়ে যে 3000 বছর আগের আমাদের ল্যান্ড আবার ফেরত চাই, ইটস নো লঙ্গার এ ওয়ার অফ ওই যে ওই ল্যান্ডের জন্য, হোলি ল্যান্ড, প্রমিস ল্যান্ড তো ওটা বনি ইসরায়েল। যেটা যদি কোরআন বা বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজে আসেন তাহলে ওই যে আল্লাহ যেটা বলছেন প্রমিস ল্যান্ড কাদের জন্য? প্যালেস্টিনিয়ানদের জন্য। এরা হচ্ছে একসময় জু ছিল, পরে খ্রিস্টান হয়েছে, পরে মুসলমান হয়েছে। আপনি যদি এই আপনার ডিএনএ নেন, একটা প্যালেস্টিনিয়ান এবং একজন ইসরায়েলের ডিএনএ টেস্ট করলে দেখবেন একই ডিএনএ, দে আর দ্য সেম পিপল। এবং লেবানন থেকে যে খ্রিস্টানগুলো ইউরোপে এসছে, আমেরিকায় আছে, তাদের ডিএনএ নেন, দেখবেন যে আরে খ্রিস্টান, মুসলমান, ইহুদি একই রক্তের, একই ধরনের লোক। সুতরাং ওই মিথটার ইসরায়েল নার্চার করছে এবং আমেরিকা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সাপোর্ট করছে গ্রেটার ইসরায়েল। গ্রেটার ইসরায়েলটা কি? ইসরায়েল যেখানে আছে সেটা তো থাকবেই, তারা সিরিয়া নিয়ে নেবে, লেবাননের পুরোটা নেবে এবং জর্ডানের পুরোটা নেবে, এবং সৌদি আরবের এক অংশ, সাইনাই পেনিনসুলা, ইরাকের কিছু অংশ নিয়ে তারা গ্রেটার ইসরায়েল বানাবে। এবং ওই ফাঁক দিয়ে তারা দুবাই, ইউএই এবং কাতার এবং বাহরাইন এবং সৌদি আরবের তেল খনিগুলো তারা নিয়ে নেবে। সো দ্যাট উড বি দ্য মোস্ট পাওয়ারফুল নেশন অন আর্থ। কিন্তু ওদের একটাই প্রবলেম হবে যে পপুলেশন হবে খুব কম। পৃথিবীর সমস্ত ইহুদি মিলে 2 কোটি লোক দিয়ে অত বড় এলাকা তারা শাসন করতে পারবে না। ইটস এ contradiction, it's a paradox, but they will try to go that way. এবং আমেরিকা চাইবে যদি সৌদি আরব থেকে শুরু করে সবকিছু ইসরায়েল দখল করে নেয়, তাহলে আমাদের পুলিশম্যান হিসাবে ইসরায়েল কাজ করবে। আর ইসরায়েল মনে করছে আমরাও আমেরিকার সাহায্যে আমাদের যে ড্রিম ল্যান্ড গ্রেটার ইসরায়েল আমরা বানাবো। এটা হচ্ছে রিলিজিয়াস, সাইকোলজিক্যাল। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা ফিল্ডের যে যুদ্ধ, সেটা হচ্ছে বিটুইন টু হেগেমন্স, আমেরিকানস অ্যান্ড চাইনিজ। এবং রাশিয়ানরা কিন্তু বসে নেই, যেটা ব্যবসা সারোয়ার বলছেন রাশিয়ানরা যুদ্ধে জয়েন করবে। রাশিয়া তো অলরেডি ভেরি মাচ ইন ওয়ার। আরেকটা ফুটনোট যেটা ইউক্রেন, আফগানিস্তান, প্যালেস্টাইন, ইরান একটার সঙ্গে একটা জড়িত। এটা না বুঝলে, গ্লোবাল সিস্টেম না বুঝলে আপনারা এই প্যালেস্টাইনিয়ান এই প্রবলেম, ইরানের যুদ্ধের প্রবলেমটা বুঝবেন না। এই খামেনি চলে গেল, ইরানের কি হবে? ইরান ইজ নট এ ফ্যাক্টর হিয়ার। ফ্যাক্টর আমি বলছি পুরো চায়না অ্যান্ড আমেরিকা। এখন ইরান উইল হ্যাভ বাই ডিফল্ট, বাই ডিজাইন উইল হ্যাভ টু গো ফর চায়না। এবং চায়না অলরেডি প্লেন লোডস অফ আর্সেনাল নিয়ে আসছে। এই যে জুন মাসের যুদ্ধ যখন বন্ধ হলো, 12 দিনের যুদ্ধ বন্ধ হওয়ার পরে, এই 13ই জুন থেকে 25শে জুন পর্যন্ত 2025-এর, চায়না অনবরত ওয়েপন্স নিয়ে আসছে, ওর ইলেকট্রনিক ডিভাইস এবং সুপিরিয়র মিসাইলস দিয়ে ভরে দিচ্ছে ইরানকে। ইরান ইজ ওভার কনফিডেন্ট। এই যে 2025-এর জুন মাসে তারা যে মিসাইল মেরেছিল, তার তুলনায় এখন তারা বলছে ওই যে ওদের যে MIRV আছে ওগুলো ইউজ করেনি। চায়না একমাত্র, ইরান একমাত্র দেশ যাদের ওই যে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, মানে একটা ডেমন অ্যান্ড মনস্টার অফ মিসাইলস। একটা মিসাইল ছড়বেন, ওটা 10টা 12টা ওয়ার হেড বিভিন্ন জায়গায় তারা হিট করতে চলে যাবে। এই যে MIRV এবং MRV দুটো, এটা ইরানের রয়েছে। ইরানের যে হাইপারসনিক মিসাইল ফাজার 3, ফাতাহ 3, খাইবার শেখান, এগুলো মানে ডেডলি ওয়েপন্স, এবং তারা নিজেরা ডেভেলপ করছে। ইরানের আয়াতুল্লাহদের সম্বন্ধে বলে দিই, মোল্লাদের যারা বলছেন মোল্লা, দে আর হাইলি কোয়ালিফাইড। ইরানে এই ক্লার্জি, ধর্মযাজক শ্রেণী হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর মধ্য, আপার মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস, সবচেয়ে ব্রিলিয়েন্ট ছেলেদের একটা অংশ আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়ে, ওদের একটা বিরাট অংশ যায় মাদ্রাসায় পড়তে। অ্যান্ড দে আর ফিলসফি বলেন, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সব কিছুতে বড় বড় পণ্ডিত। আপনি খামেনির রেকর্ড দেখেন না, খামেনির রোল দেখেন না। নেলসন ম্যান্ডেলা যখন ইরানে আসলেন, এসে বলছেন আয়াতুল্লাহ খামেনি মাই লিডার। এই যে তার এই যে অ্যাপারথাইডের বিরুদ্ধে যে ইরানের রোল। এবং একটা সুন্দর পয়েন্ট উঠে এসছে, স্পেনের সঙ্গে ল্যাটিন আমেরিকার সম্পর্ক, ইভেন পর্তুগিজ স্পিকিং সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল। পর্তুগালের পাবলিক অপিনিয়নও কিন্তু ইরানের পক্ষে, আর স্পেনের পাবলিক অপিনিয়নও ইরানের পক্ষে। এখন আমেরিকা নিও
মনরো ডক্ট্রিন যেটা ট্রাম্প বলছেন, 1819 এর দিকে যে প্রেসিডেন্ট মনরো যেটা বলেছিলেন যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার আমাদের কন্ট্রোলে থাকবে, কিন্তু আমেরিকা দেখছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারও এই আপনি ভেনেজুয়েলা বলেন আর ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, এগুলো কোনোটাই তো আমেরিকার বাধ্য হয়ে তারা আমেরিকার সঙ্গে আছে। মেক্সিকো যেমন তাকে জোর করে আমেরিকা জায়গা জমি নিয়ে রেখেছে। মেক্সিকানস হ্যাভ ফরগটেন দ্যাট, যে ক্যালিফোর্নিয়া একসময় তাদের ছিল, নিউ মেক্সিকো তাদের, টেক্সাস তাদের, এটা কিন্তু মেক্সিকানরা ভোলে নাই। সুতরাং আমেরিকা জানে তাদের বেস খুব দুর্বল, সুতরাং ইসরায়েলকে দিয়ে আরো ওরকম পুলিশম্যানকে দিয়ে তারা কন্ট্রোল করবে ওয়ার্ল্ড ট্রেড। আমার এই অধমের একটা থিওরি আছে, আমি এটা বলেছি এখন, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমি প্রথম এটা বলছি, অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। পৃথিবীর সকল যুদ্ধ বাণিজ্য যুদ্ধ। আমার থিওরি হচ্ছে ইভেন ক্রুসেডস ওয়ার বাণিজ্য যুদ্ধ। এই বদরের যুদ্ধ বলেন, ওহদের যুদ্ধ বলেন, এই মক্কার সঙ্গে কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ, সবকিছু কে কন্ট্রোল করবে, ট্রেড ক্যারাভানস কার হাতে, এই ওয়েসিস গুলো থাকবে। এর পেছনে ধর্ম ছিল, কিন্তু ধর্মের সাথে খ্রিস্টানিটি, ইহুদি, জুডাইজম, সবকিছুর মূলে ছিল ব্যবসা বাণিজ্য, ট্রেড, মার্কেট, সোর্সেস অফ র ম্যাটেরিয়াল কন্ট্রোল করা। এখন চায়নার জন্য ইরান অ্যাজ লাইফ ব্লাড, এবং বাংলাদেশও তাদের জন্য লাইফ ব্লাড। চায়নার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দেশ কোনগুলো? ইরান যেমন সোর্স অফ এনার্জি, পাকিস্তান, মিয়ানমার অ্যান্ড বাংলাদেশ, দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রিজ ফর চায়না। সুতরাং বাংলাদেশ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে যারা মিডল ইস্টে কাজ করেন, কিন্তু ইন দ্য লং রান এনি এনকাউন্টার বিটুইন চায়না অ্যান্ড দ্য ওয়েস্ট অ্যান্ড ওয়েস্টার্ন ল্যাকি ইন্ডিয়া, সেটা বাংলাদেশকে অ্যাফেক্ট করবে। চায়না আরাকান বন্দর এবং চট্টগ্রামে অঞ্চলটা তারা কন্ট্রোলে রাখতে চায়, কেননা চায়না ওই যে গালফ অফ স্ট্রেইট অফ মালাক্কা দিয়ে সাউথ চায়না সির ওই সাংহাই থেকে জাহাজে করে যে আপনি ওমানে যাবেন এবং ইরান থেকে তেল আনবেন, ভালনারেবল একটা চোক পয়েন্টে যেতে হয়। অল্টারনেটিভ কি? পাকিস্তানের গোয়াদার পোর্ট, বেলুচিস্তান, ওখান দিয়ে গোয়াদারে দিয়ে বাই রোড তারা সিনজিয়াংয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, ওই রোডটা 4 মাস বন্ধ থাকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস বরফে আচ্ছাদিত থাকে। ওদের একটা ওয়ার্ম ওয়াটার পোর্ট লাগবে, সেই জন্য মিয়ানমারকে তাদের কন্ট্রোলে রাখতেই হবে। আরাকান আর্মি অলরেডি বিন ডিফিটেড, এবং বাংলাদেশকে তাদের কন্ট্রোলে রাখতে হবে, মিয়ানমারকে রাখতে হবে। বে অফ বেঙ্গল চায়নার নেক্সট টার্গেট। সুতরাং এখানে ইন্ডিয়া আমেরিকার পক্ষে যাবে, ইসরায়েলের পক্ষে যাবে। দেখলেন না, মোদি 2 দিন আগে ঘুরে আসলো ইসরায়েলের সঙ্গে, ফাদারল্যান্ড মাদারল্যান্ড যেসব কথাবার্তা বললো। এখন ইন্ডিয়া, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, এরা ইসরায়েলের পক্ষে, কিন্তু পাবলিক ওপিনিয়ন ইন ইন্ডিয়া কিন্তু অতটা ইসরায়েল পন্থী না। এবং যে মুসলিম সুন্নি দেশগুলো, আপনি সৌদি আরব থেকে পাকিস্তান, ইন্দোনেশিয়া যেখানেই যান, ইউ নক এট দ্য ডোর এবং জিজ্ঞেস করেন, ভাই যুদ্ধ হচ্ছে, তুমি কাকে সমর্থন করো? ব্লাইন্ড ফর জিজ্ঞেস করেন, যদি তোমার চেহারা দেখাবো তুমি বলো, সে বলবে অফকোর্স উই আর ফর ইরান। সুতরাং এটা শিয়া সুন্নি যুদ্ধ যারা বলছে আমেরিকান দালাল অথবা মূর্খ। তবে বাংলাদেশের একটা লেসন হচ্ছে এখন, প্রবলেম যেটা, এই যে প্রায় 70 লক্ষ বাংলাদেশি কাজ করে এই 6-7টা আরব দেশে, এই যুদ্ধ যদি প্রলং করে আর 6 মাস যদি যায়, এই সবগুলোকে তো ওয়ার্কারদের দেশে পাঠিয়ে দেবে, অথবা দে উইল বি স্ট্যান্ডার্ড দেয়ার। তো বাংলাদেশের ইকোনমি যে কয়েক বিলিয়ন ডলার ওখান থেকে আসে, সেটা বন্ধ হয়ে যাবে। এর অল্টারনেটিভ আমাদের বের করতে হবে। আমি লাস্ট কথা বলছি, বাংলাদেশকে এখন চিন্তা করতে হবে, মিডল ইস্ট থেকে আমাদের কোনো রেমিটেন্স আসবে না ধরে নিয়ে ইকোনমিটাকে কিভাবে রিবিল্ড করবেন। ডক্টর ইউনূস তো বড় বড় থিওরি দিলেন, একেবারে চাকরি করবে কেন, দে উইল বি অল এন্টারপ্রেনিয়ার্স, একটা ধাপ্পাবাজি কতগুলো সস্তা কথা বললেন। আমি ডক্টর ইউনূসকে বলছি, আপনি আসেন, এখন জবের ক্রাইসিস হবে, মিডল ইস্টের মার্কেট বন্ধ হয়ে যেতে পারে, আজকে বন্ধ হবে, কালকে খুলবে, আবার বন্ধ হবে, আবার খুলবে, একসময় বন্ধ হয়ে যাবে। ওরা আর আমাদের ওয়ার্কার নিতে পারবে না যুদ্ধ যদি চলে। এই 1 কোটি খানিক লোককে আপনি কোথায় অ্যাবজর্ব করবেন, সে চিন্তা করেন। এবং গার্মেন্টও বন্ধ হয়ে যাবে, এবং আপনার রোবোটাইজেশন হবে। এবং আমেরিকাতে যেটা মোস্তফা সারোয়ার বললেন, যে রিসেশন হচ্ছে, ডাও জোন্স কমছে, ক্রিপ্টোকারেন্সি পড়ে যাচ্ছে, ফলে এত শৌখিন কাপড় চুপড় কেনার
পরিমাণও কমে যাবে, আমাদের এক্সপোর্ট, গার্মেন্টের এক্সপোর্টও কমে যাবে। এবং গার্মেন্টের ব্যাপারটা তো ডক্টর ইউনূস তো করে লাস্ট নেইল ইনটু দ্য কফিন মেরে দিয়েছেন। আমেরিকার সঙ্গে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি করলেন, 15টা বোয়িং কিনবেন, ওদের তেল কিনবেন, ওদের সয়াবিন কিনবেন, ওদের কাছ থেকে তুলা কিনবেন, 22 কোটি ইম্পোর্ট করবেন, 8 কোটি এক্সপোর্ট করবেন। এই যে 15 কোটি ডলার, 15 বিলিয়নের যে ডেফিসিট, এটা বাংলাদেশ কিভাবে সামাল দেবে? জিয়াউর তারেক রহমানের সরকার কেউ তারা রাতারাতি বলতে পারবে না আমরা চুক্তি মানি না। তোমাদের একটা সরকার, প্রেসিডেন্ট সরকার সাইন করেছেন, ইউ আর আন্ডার অব্লিগেশন টু অনার দ্যাট ট্রিটি, দ্যাট এগ্রিমেন্ট। বাংলাদেশকে তো ডক্টর ইউনূস গলা চিপে রেখে চলে গেছেন, এখন ওটা ভুগতে হবে বাংলাদেশকে। আর মিডল ইস্টে যদি ক্রাইসিস হয়, যুদ্ধ প্রলং করে, তাহলে বাংলাদেশের কপালে অনেক দুঃখ আছে, এটা অল্টারনেটিভ করতেই হবে।